গত শনিবার মেসির অনুষ্ঠানে যুবভারতীতে তাণ্ডবের ঘটনা, আর সেই ঘটনায় আরো দর্শক গ্রেফতার। যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো ৫। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, সকালেই তুমি জানিয়েছিলে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, আরো ৩ জন যাদেরকে গ্রেফতার করা হলো তাদের পরিচয় এবং কি ভূমিকা ছিল সেদিনের ঘটনায় তাদের? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস, এই তিনজনকে আরো গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো ৫। কারণ এর আগে দুজন শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ৫ জন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন ভিডিও ফুটেজ তারা খতিয়ে দেখেছে এবং সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এদেরকে চিহ্নিত করা গিয়েছে এবং ৪ জন এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সরাসরি যোগ পেয়েছে বলে পুলিশের দাবি। কোন ঘটনায় সেটা হচ্ছে যে ১৩ তারিখ যখন মেসি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায়, তার পরবর্তীকালে স্টেডিয়ামের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এবং যে সময় স্টেডিয়াম রণক্ষেত্র হয়ে উঠে ভাঙচুরের মধ্যে ঘটনা ঘটে, সেই ভাঙচুরের ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে এই আরো ৩ জনকে। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫। এদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, এছাড়া হচ্ছে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর, হেনস্থা সহ একাধিক ধারায় যেগুলো জামিন অযোগ্য ধারা, সেই জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এরা প্রত্যেকেই দর্শক আসনে বসেছিল বলে পুলিশের দাবি এবং যখন মেসি বেরিয়ে যায় এবং তার পরবর্তীকালে মাঠে এরকম যে রণক্ষেত্রের চেয়ার নেয়, ভাঙচুরের ঘটনা ঘটে স্টেডিয়ামে, সেই ভাঙচুরের ঘটনায় যুক্ত বলে পুলিশের দাবি এবং সেই মতো বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এই গ্রেপ্তারি এখনো পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে এবং একাধিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজও বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। যুবভারতীতে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় আজ সকালে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে, শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু, এবং তারপর আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা ৫। ফরাক্কায় তৃণমূল নেত্রীর আত্মীয়ের দেহ উদ্ধার। নাইট গার্ডের কাজে যাওয়ার সময় হামলার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। পুরনো বিবাদের জেরে খুন অনুমান পুলিশের। ফরাক্কায় তৃণমূল নেত্রীর আত্মীয়ের দেহ উদ্ধার হয়েছে। নাইট গার্ডের কাজ করতে যাওয়ার সময় তার উপরে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ জানিয়েছে। পুরনো বিবাদের জেরে খুন বলে মনে করছে পুলিশ। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে মোট ৩টি মামলার আর্জি। কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর হয়ে মামলার আর্জি জানিয়েছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। মামলা দায়ের করতে চেয়ে আর্জি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়েরও। সিবিআই ইডির তদন্ত চেয়ে মামলার আর্জি করেছেন আইনজীবী মৈনাক ঘোষাল। টিকিটের মূল্য ফেরত সহ একাধিক আবেদন করেছেন আইনজীবী মৈনাক ঘোষাল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, যার রেশ এবার কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টে মোট ৩টি মামলার আর্জি করা হয়েছে। কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর হয়ে মামলার আর্জি জানিয়েছেন বিল্লদল ভট্টাচার্য। মামলা দায়ের করতে চেয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং মৈনাক ঘোষালও। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ঠিক কি আর্জি জানানো হয়েছে আদালতে? দেখো, এখনো পর্যন্ত 3টি মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। প্রথম মামলাটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় মামলাটি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং তৃতীয় মামলাটি আইনজীবী মৈনাক ঘোষাল। এই 3টি মামলা দায়ের করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। মূলত এই 3টি মামলায় যে বক্তব্য পেশ করা হয়েছে সেটা হলো অবিলম্বে এই যুবভারতী কাণ্ডের তদন্তভার সিবিআই কে, ইডি কে এবং সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা SFIO কে দেওয়ার আবেদন নিয়ে এই মামলা দায়ের হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার বৈধতাকে চ্যালেঞ্জ করেও এই মামলা দায়ের করা হয়েছে। ফলে সব মিলিয়ে যে মামলায় বক্তব্য হলো যে অবিলম্বে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই যুবভারতী কাণ্ডের তদন্ত সংগঠিত করতে হবে এবং মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে বিচার পর্ব শুরু হলে তারপর বাকি বিষয়টা স্পষ্ট হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ।
শনিবার যুবভারতী কাণ্ডের দিন না জানিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে জল ঢোকানো হয়েছিল, খাবার ঢোকানো হয়েছিল। যুবভারতী বিতর্কের মধ্যে এখন পুলিশ এমনটাই দাবি করছে, জল বা খাবার ঢোকানোর অনুমতি দেওয়া হয়নি, এমনটাই পুলিশ সূত্র দাবি করা হচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এত হাই প্রোফাইল একটা অনুষ্ঠান যেখানে আগের দিন বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে জলের বোতল নিয়ে কাউকে যেতে দেওয়া হবে না, সেখানে রাতের অন্ধকারে ভেন্ডাররা খাবার ঢুকিয়ে ফেললেন, জল ঢুকিয়ে ফেললেন, পুলিশ কিছু জানতেই পারলো না। দেখো, এক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টা দাবি করা হচ্ছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে গত 13 তারিখে মেসি যে আসবে এবং তার জন্য আগে থেকে একটা প্রিপারেশন মিটিং হয়েছিল এবং সেই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত মানেনি আয়োজকরা, তেমনটা কিন্তু একেবারে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। কী সিদ্ধান্ত হয়েছিল? পুলিশের দাবি যে যুবভারতী ক্রীড়াঙ্গনে 13 তারিখে লিওনেল মেসি যেদিন আসবে তার আগের দিন অর্থাৎ 12 তারিখ পুলিশের সঙ্গে অর্গানাইজারদের একটা বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক হয় জলের বোতল তো দূরে থাক, একেবারে খাবারও কিন্তু ভেতরে প্রবেশ করবে না এবং ভেতরে কোনো রকমভাবে খাবার বিক্রি বা জল বিক্রির কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। তারপরে কি দেখা গেল? তারপরে পুলিশের দাবি যে তারা সকালবেলা যখন মেসির অনুষ্ঠান শুরু হবে তখন দেখতে পান যে ভেতরে কিন্তু জল এবং খাবার সেটা বিক্রি হচ্ছে। যারা এই জল এবং খাবার বিক্রি করছে তাদের প্রত্যেকের কাছেই একটা করে কার্ড তাদের রয়েছে এবং একেবারে মেসির যে প্রোগ্রামের যারা ভেতরে অন ডিউটি অবস্থায় রয়েছে তারা যে কার্ড ব্যবহার করছিলেন সেই কার্ড পরে সেই ভেন্ডার বা তাদের যারা বিক্রি করছিল তাদের প্রত্যেকের গলায় এরকম কার্ড ঝুলছিল এবং তারপর সেই খাবার এবং জল সেটা কিন্তু একেবারে স্টেডিয়ামের মধ্যে সেটা বিক্রি করা হচ্ছিল। এবং এক্ষেত্রে যে বিষয়টা পুলিশের দাবি যে তাহলে সেটা এলো কোথা থেকে? পুলিশের দাবি যেদিন মেসির অনুষ্ঠান তার আগের দিন রাত্রেবেলা অন্ধকারের মধ্যে পুলিশকে অগোচরের মধ্যে রেখে না জানিয়ে জল এবং খাবার কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে প্রবেশ করানো হয়েছিল। অর্থাৎ পুলিশের অনুমতি না থাকলেও সেই অনুমতি একেবারে অগ্রাহ্য করে অর্গানাইজাররা তারা জলের বোতল এবং খাবার সেখানে নিয়ে পৌঁছেছিল। এবং এরপর কি দেখা গেল? এরপর সেই জলের বোতল উড়ে যেতে দেখা যায় একেবারে স্টেডিয়ামের দিকে এবং স্টেডিয়াম থেকে মাঠে সেই জলের বোতল উড়ে উড়ে গিয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে পুলিশ আগের দিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল ভেতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে। এক্ষেত্রেও পুলিশের দাবি যে অর্গানাইজাররা জানিয়েছিলেন যে ভেতরে তারা যে জলের ব্যবস্থা বলতে জারে করে একেবারে এই যে যুবভারতী ক্রীড়াঙ্গন সেই ক্রীড়াঙ্গনের মধ্যে র্যাম্প রয়েছে, সেই র্যাম্পে জলের জার থাকবে 20 লিটারের এবং সেখানে পাশে হচ্ছে কাগজের গ্লাস রাখা থাকবে। যাদের জলের প্রয়োজন সেই জার থেকে গ্লাসে করে জল নেবে এবং খেয়ে আবারও নিজ আসনে চলে যাবে। কিন্তু এর পাশাপাশি যে পিএইচির যে জল সাপ্লাই রয়েছে ইনবিল্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে সেখান থেকে জল পাবে। কিন্তু পুলিশের নজর এড়িয়ে রাত্রেবেলা জলের বোতল এবং খাবার অর্গানাইজাররা তারা কিন্তু ভেতরে প্রবেশ করিয়েছিল এবং এক্ষেত্রে কিন্তু অর্গানাইজারদের কার কি ভূমিকা ছিল সেটা এখন পুলিশের স্ক্যানারের মধ্যে রয়েছে। তো সব কিছুর মধ্যে যে প্রশ্নটা একটা উঠছে তাহলে নজরদারিটা কোথায় ছিল পুলিশের? আগের দিন পুলিশ জানতে পারলো না, রাত্রেবেলা সেগুলো প্রবেশ করলো, কিন্তু পরের দিন সকালবেলা যখন দেখা যাচ্ছে চড়া দামে খাবার বিক্রি হচ্ছে, চিপস বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে, কোল্ড ড্রিঙ্ক বিক্রি হচ্ছে, প্যাটিস বিক্রি হচ্ছে, বার্গার বিক্রি হচ্ছে, তাহলে সেই সময় পুলিশের যেহেতু অনুমতি ছিল না পুলিশ কেন আটকালো না? এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেক্ষেত্রে নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের যদি এক্ষেত্রে যুক্তি যে পরের দিন যেহেতু এত বড় একটা অনুষ্ঠান এবং সেখানে কার্ড হোল্ডাররা কার্ড ঝুলিয়ে সেখানে এরকমভাবে উপস্থিত রয়েছে এবং তার পরবর্তীকালে কি হতে চলেছে যে গণ্ডগোল হবে সেই আঁচ করতে পারেননি তারা, তার জন্যই সেই সময় যাতে আর কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো বিষয় না ঘটে তার জন্য বাধা দেওয়া হয়নি। এবং এর পরবর্তীকালে পুলিশ এখন যে 6 জনকে তলব করেছে সেই 6 জনের মধ্যে এক হচ্ছে অর্গানাইজার, অন্যদিকে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা, তাদের কাছ থেকে এই রকম বিষয় তারা জানতে চান যে কেন এইরকমভাবে জলের বোতল খাবার ভেতরে প্রবেশ করানো হয়েছিল। এই একটা পার্ট থাকছে আর অন্যান্য বিভিন্ন পার্ট রয়েছে। সবথেকে বড় বিষয় যে জল বিতর্কে একেবারে যে জলের দাম 20 টাকা সেটা 200 টাকা দামে স্টেডিয়ামে বিক্রি হচ্ছিল, এই বিক্রি করার কোনো অনুমতিই ছিল না অর্গানাইজারদের কাছে, কোনো অনুমতি দেওয়া হয়নি, পুলিশকেও জানানো হয়নি যে ভেতরে কোনো খাবার পর্যন্ত থাকার কথা না, কিন্তু সবটাই কিন্তু হয়েছে। এবং এক্ষেত্রে আবারও বলবো নজরদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন যেটা উঠেছিল সেটা থেকেই গেল। একেবারেই পার্থ, নজরদারি নিয়ে প্রশ্ন তো উঠছে শনিবারের ঘটনার পর, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে শনিবার মেসি আসবেন, এত হাই প্রোফাইল একটা অনুষ্ঠান, সেখানে কোনোভাবে বাইরে থেকে কোনো রকম জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, আগে থেকেই তো সেই নির্দেশিকা জারি করা হয়েছিল। একেবারে শুক্রবার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর কমিশনারেটে
ডিসি অনিশ সরকার, তিনি তো স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে বাইরের কোনো জলের বোতল অ্যালাউড নয়, শুধুমাত্র ভেতরে যে জলের বন্দোবস্ত হবে সেখান থেকে মানুষ নিজেদের পিপাসা নিবারণ করতে পারবেন। অনিশ সরকার কি বলেছিলেন শুক্রবার, দেখুন এবার। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল শুক্রবার, আর পরের দিন যখন অনুষ্ঠান শুরু হলো তখন কি দেখা গেল, ক্ষুব্ধ জনতা তারা একেবারে জলের বোতল ছুঁড়তে শুরু করলেন। কিভাবে এই জল ভেতরে ঢোকানো হলো? জল বোতল ঢোকা তো একেবারে নিষিদ্ধ, আগেই ঘোষণা করেছিল পুলিশ। ভেন্ডাররা তারা গলায় রীতিমতো কার্ড ঝুলিয়ে জলের বোতল বিক্রি করলেন। আবার যেসে নয়, 20 টাকার জলের বোতল কেউ বিক্রি করলেন 150 টাকায়, কেউ বিক্রি করলেন 200 টাকায়। রীতিমতো স্টল করে তারা জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক বিক্রি করলেন, আবার গ্যালারিতে ঘুরে ঘুরে জলের বোতল বিক্রি করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।